সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে যে বইটি উপস্থাপন করতে যাচ্ছি, যে বইটি আমি ইতিমধ্যেই 7টি খণ্ডে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আজকে আমি বইটির রিভিউতে উপস্থাপন করতে যাচ্ছি। আসলে পুরো বইটা না পড়ে একটা বইয়ের রিভিউটা পড়া, সম্পূর্ণ বইটি উপস্থাপন করা সম্ভব হয় না, কিন্তু একটি বই রিভিউর মাধ্যমে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বইয়ের ব্যতিক্রমধর্মী এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের বইয়ের রিভিউটা শুরু করা। আজকের বইটার নাম পাকিস্তান থেকে পলায়ন। বইটি লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হামিদ পিএসসি। বইয়ের লেখক সম্পর্কে আবারও বলছি, বইয়ের লেখক জনাব এম.এ. হামিদ বাংলাদেশের সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে পরিচিত ছিলেন। বইটি উৎসর্গ করা হয়েছে, আমি পড়ছি, হিন্দুকুশ পর্বতমালার বিপদসংকুল পথে পলায়নের সাথী প্রিয়তমা স্ত্রী রানী হামিদকে। বইটি হাওলাদার প্রকাশনী প্রকাশ করেছে। বইটি আসলে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানে আটকে পড়া সামরিক কর্মকর্তা এবং বেসামরিক সব মানুষের যে দুঃখ দুর্দশা, সেই দুর্দশা গুলো ফুটে উঠেছে। সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা পশ্চিম পাকিস্তানে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেটাই আলোকপাত করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই দেখব যে রক্তমাখা দিনগুলি চ্যাপ্টারটা রয়েছে। এইখানে আসলে সেই 25শে মার্চের যে কালো রাত, সেই কালো রাতের থেকে শুরু করে 26শে মার্চের যে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা, সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর বর্বর নির্যাতন এখানে আলোকপাত করা হয়েছে। পাকিস্তানি আক্রমণের ফলে পাকিস্তানের সাথে ভারতের যে আকাশসীমা ব্যবহার বন্ধ করা হয় এবং সেজন্য পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। সব আদান প্রদান যোগাযোগ চিঠিপত্র বন্ধ হয়ে যায়। পশ্চিম পাকিস্তানে আটকে পড়া বাঙালিরা তাদের পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাথে সাথে পাকিস্তানি জেনারেল যারা ছিলেন, সেই পাকিস্তানি জেনারেলরা এই বাঙালিদেরকে নিধন করার নীল নকশা শুরু করে দেয়। এর পরবর্তী অধ্যায় রয়েছে দুই দোস্ত, ইয়াহিয়া খান এবং আব্দুল হামিদ খান। এখানে আব্দুল হামিদ খান বলতে আমাদের বইয়ের যিনি লেখক, সেই এম এ হামিদ, তিনি কিন্তু নন। এটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, এই জন্য বলে রাখা ভালো। এই আব্দুল হামিদ ছিলেন ইয়াহিয়া খানের পরম বন্ধু, দুইজন বন্ধু। তো যুদ্ধ শুরু হওয়ার সময় এই দুই দোস্ত নিয়ম করে প্রতিদিন সন্ধ্যাবেলায় তারা আড্ডা দিতেন প্রেসিডেন্ট হাউসে। সেটা আমি একটু পড়ি, পড়লে ভালো লাগবে। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউস। রোজকার সান্ধ্যকালীন স্টেশনে বসেছিলেন দুই দোস্ত, জেনারেল ইয়াহিয়া খান আর জেনারেল আব্দুল হামিদ খান। দুজনের মাঝে বহুদিনের গলায় গলায় দোস্তি। আজ একজন দেশের প্রেসিডেন্ট, অন্যজন তার সিপাহসালার অর্থাৎ চিফ অফ স্টাফ। দেশের পূর্বাঞ্চলে হিংসার আগুন জ্বলছে দাও দাও করে। বাঙালিদের শায়েস্তা করতে খান সেনারা ট্যাঙ্ক, কামান, বন্দুক, মেশিন গান সবই ব্যবহার করছে। ধ্বংস হচ্ছে গ্রামের পর গ্রাম, নগর, বন্দর, জনপদ। মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজার হাজার নিরীহ মানুষ। এসব মামুলি ব্যাপার, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় নেই জেনারেলদের। রোজ সন্ধ্যায় তাদের হুইস্কির সেশন বসা চাই চাই। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে ইয়াহিয়া খা রাগত স্বরে জিজ্ঞেস করে সিপাহসালার আব্দুল হামিদ খানকে, अरे हामिद, क्या हो गया बंगाल मुल्क में? साला टीका का अभी तक बिच्छू लोग को ठंडा नहीं करते हैं। দেশার ঘরে সিপাহসালার ভিউট ছিলেন। এক ঢোক দারু পানি গিলে নিয়ে সান্ত্বনার স্বরে জবাব দেয়, अरे भाई सब ठीक हो जाएगा, नियाजी को ढाका जाने दो, टाइगर सब पिच्चू को ঠান্ডা कर देगा। জেনারেল আব্দুল হামিদ খানের পাশে ওই দিন বসেছিল
আব্দুল্লাহ খান নিয়াজি, যাকে সবেমাত্র সুবে বাংলার নতুন কমান্ডার নিযুক্ত করে ঢাকায় পাঠানো হচ্ছিল। গলা খাকিয়ে বাহাদুর নিয়াজি বলে ওঠে, হুজুর, हमको 1 मास টাইম লেগা, हम सब पिच्छू को খতম কর দেগা। ক্ষণিকের জন্য ইয়াহিয়া খান খুশি হয়ে ওঠে। তার পিঠ চাপড়ে বলে, শাবাশ নিয়াজি, তুম খাস টাইগার কা বাচ্চা হ্যায়, তুম ডাবল হুইস্কি মারো। এটা সম্পূর্ণ পড়লাম এই জন্যে যে আসলে বাংলার মানুষের যে দুঃখ দুর্দশা, যে করুণ অবস্থা, সেখানে এই জেনারেলদের মানসিক অবস্থা কেমন ছিল, কতটা জঘন্য তারা ছিল, সেটা এখানে উঠে এসেছে। পশ্চিমের দৃশ্য, খান সেনাদের কান্না, এই কোথায় উঠে এসেছে খান সেনাদের যে কান্না। যুদ্ধের একটা পর্যায়ে প্রতিনিয়ত প্রতিদিনই পশ্চিম পাকিস্তানে ফিরে যাচ্ছিল পাকিস্তানি সেনাবাহিনীর লাশ। আহত নিহত সৈনিকরা প্লেন ভর্তি হয়ে ফিরে আসছে লাশ হয়ে। পাঞ্জাবের ঘরে ঘরে আহাজারি, সর্বত্র হাহাকার। সেজন্যই তাদেরকে বিদায় জানানোর জন্য বাংলার মুলুকে যখন তারা যাত্রা করছিল, তখন তাদের আত্মীয় স্বজনরা স্টেশনে এসে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়তো। সেই হৃদয় বিদারক দৃশ্য এখানে উঠে এসেছে। আসলে আহ, যারা জেনারেলরা যে যুদ্ধ চাপিয়েছিল বাংলার মানুষের উপর, সেটা সাধারণ আহ, আহ, সৈনিকদের সৈনিকদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে জোর করে এই বাংলায় দমনে পাঠানো হয়েছিল, সেই বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া উঠে এসেছে যে লাহোর, পিন্ডি, করাচি, ইসলামাবাদে যে প্রকাশ্যে যে বাঙালিদের উপর যে আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছিল, শুধু আশঙ্কা নয়, তারা লাঞ্ছিত হয়েছিল, সে বিষয়গুলো এখানে উঠে এসেছে। এরপরে রয়েছে ঢাকার পতন, নিয়াজির আত্মসমর্পণ। আমরা জানি সবাই যে ঢাকার পতন হয়েছিল 16 ডিসেম্বরে। নিয়াজি আত্মসমর্পণ করেছিল, কিন্তু আত্মসমর্পণের পর পশ্চিম পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন ছিল সেটা এখানে উঠে এসেছে। লাহোর, করাচিতে হতভম্ব পাক জনতা, তারা বিশ্বাস করতে পারে না ঢাকার পতন ঘটেছে। টাইগার নিয়াজি সারেন্ডার করেছে, এটা তাদের কাছে অবিশ্বাস্য ছিল। এর কারণ একটা ছিল যে এই ইয়াহিয়া খান বা এই জেনারেলরা, এরা পাকিস্তানের সাধারণ মানুষকে প্রতিদিনই বর্ণনা দিত যে পূর্ব পাকিস্তান তাদের সম্পূর্ণ করায়ত্তে রয়েছে, তারা পূর্ব পাকিস্তানে বিজয় অর্জন করতে চলেছে। এ সমস্ত ভাওতাবাজি তাদের সবসময় ছিল। পরবর্তীতে 17 ডিসেম্বর ইয়াহিয়া খান নির্লজ্জ এবং নরপিশাচ ইয়াহিয়া খান তার দেশবাসীর প্রতি একটি ভাষণ দেয় যে, প্রিয় দেশবাসী, আমরা পরাজয় বরণ করেছি। এরপরে পাকিস্তানের রাস্তায় রাস্তায় মিছিল বেরিয়ে যায় এবং চরম অবস্থা বিরাজ করে। ইয়াহিয়া খান অবাঞ্ছিত হয়ে যায়। ইয়াহিয়া খান কোনোভাবেই তার অবস্থান ধরে রাখতে পারে না। এরপরে রয়েছে ইয়াহিয়া খান বন্দী, মহিলাদের জুতাবর্ষণ। এক পর্যায়ে ইয়াহিয়া খান বন্দী হয়ে যান এবং তিনি যেখানে যাচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন। পেশোয়ার থেকে রাওয়ালপিন্ডি যেখানে তিনি যান, মহিলারা, গৃহবধূরা দল বেঁধে তাকে ঝাঁটা নিয়ে, জুতা নিয়ে আক্রমণ করতে থাকে। সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। এরপরে রয়েছে পাকিস্তানে আটকে পড়া দিনগুলি। পাকিস্তানে আটকে পড়া বাঙালিরা যে নিদারুণ দুঃখ দুর্দশার মধ্যে পতিত হয়েছিলেন, সেটা এখানে উঠে এসেছে। বর্তমান বাস্তবতায়, অর্থাৎ 16 ডিসেম্বরের পরে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে পশ্চিম পাকিস্তানে আটকে পড়া যে বাঙালি ছিলেন, তারা কি সেখানে জিম্মি, তারা কি বন্দী, তারা স্বাধীন না পরাধীন, এমন দোলাচলে জীবন চলছিল তাদের। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা উল্লেখ রয়েছে। তিনি পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়। যে ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিনিয়ত গাদ্দার বলে অভিহিত করতেন, নির্মম পরিহাস ভাগ্যের যে আজকে সেই ইয়াহিয়া খান তার নিজ জাতির কাছে গাদ্দার রূপে প্রতিফলন হলেন। যার মাথায় ছিল রাজমুকুট, তিনি হলেন বন্দী। যিনি ছিলেন বন্দী, তিনি মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করলেন।
বীরের বেশে। পেশোয়ারের বন্দি শিবিরে, এখানে পেশোয়ারের বন্দি শিবিরে পাকিস্তানের সামরিক ছাউনির একটি বন্দি শিবিরে তারা ছিলেন। সেখানে নানা দুর্দশার কথা উল্লেখ হয়েছে। সেখানে অফুরন্ত তাদের অলস সময় কিভাবে কাটানো, সে বিষয়গুলো বিধৃত হয়েছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে তার স্ত্রী যে রানী হামিদ, তিনি যে একজন দাবাড়ু, পরবর্তীতে আমরা একজন জাতীয় চ্যাম্পিয়ন দাবাড়ু হিসেবে দেখতে পেয়েছি। তার অন্যতম একটি আহ, কারণ হচ্ছে তিনি এই অলস সময়ে দাবার প্র্যাকটিস করেছিলেন। যদিও তার অনেক আগে থেকে দাবার প্র্যাকটিস ছিল। সুদীর্ঘ বিবাহিত জীবনে তার ছোটবেলার প্রিয় খেলা দাবা সংসারের ঘূর্ণিপাকে পড়ে একরকম লাটে উঠেছিল। ক্যাম্পে এসে হঠাৎ করে পেয়ে গেল মরচে ধরা দাবা চর্চার অফুরন্ত অবসর। পরবর্তীতে আমরা পেয়েছি দাবাড়ু রানী হামিদকে। এরপরে পলায়নের সিদ্ধান্তের বিষয়টা উদ্ধৃত হয়েছে। পলায়নের সিদ্ধান্ত নেন তিনি এবং তার স্ত্রী, আলাপ আলোচনা করেন গোপনে এবং সিদ্ধান্ত নেন তার স্ত্রী দৃঢ়তায় যে আমরা এখান থেকে যে কোনো মূল্যে পালিয়ে যাব। আর পালিয়ে যাওয়ার সাথে সম্পৃক্ত যে বিষয় ছিল যে সাংসারিক যে সমস্ত জিনিসপত্র, একটি সংসারের যে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, নতুন ফ্রিজ, নতুন গাড়ি, নতুন টেলিভিশন, রেডিও, টেপ রেকর্ডার, কাঠের আসবাবপত্র, তৈজসপত্র, বিভিন্ন বৈদ্যুতিক জিনিসপত্র, সোনার গহনা, সবকিছু কিভাবে আহ, সোনার দামে পানির দামে বিক্রি করা হয়েছিল সে বিষয়গুলো রয়েছে। সাথে সাথে এর পরবর্তী ধাপে রয়েছে পাঠান প্রতারকের কবলে। তাদের যে সোনার গহনা ছিল সেটা এক পর্যায়ে তারা চিন্তা করলেন যে এটাকে আমরা পানির দামে বিক্রি না করে আমরা সোনা গলিয়ে, স্বর্ণকারের কাছে দিয়ে সোনা গলিয়ে সেটা গলানো সোনা দলা করে সেটা দেশে ফিরিয়ে আনার চেষ্টা তারা করেছিলেন। সেই চিন্তা, সেখানে তারা প্রতারিত হয়েছিলেন। একজন পাঠান বিশ্বাসঘাতক, সেই স্বর্ণকার তাদেরকে বিশ্বাসঘাতকতা করেছিল সে বর্ণনা রয়েছে। সাথে সাথে সেই বিশ্বাসঘাতকতার পরেও অত্যন্ত সুকৌশলে সেই স্বর্ণ উদ্ধার করা হয়েছিল সেটার উল্লেখ রয়েছে। এরপরে রয়েছে আয়েজ খান। আয়েজ খান হচ্ছে তার দুজন বিশ্বস্ত সুবেদার ছিলেন তার চাকরির সূত্রে। একজন হচ্ছেন আয়েজ খান, আর একজন হচ্ছেন সুবেদার বাদশাহ গুল। প্রথমে তিনি আয়েজ খানের সাথে যোগাযোগ করেন এবং আয়েজ খানের মাধ্যমে তার পরিচিত দুইজনকে বর্ডার পার করতে সমর্থ হন। কিন্তু আয়েজ খান যার মাধ্যমে তাদেরকে সহায়তা করেন, পরবর্তীতে তাদের অবস্থান ভালো ছিল না, যার জন্যে তারা আয়েজ খার পরে আস্থা না রেখে বাদশাহ গুল খানের সাথে যোগাযোগ করেন। সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। এয়ারফোর্স ক্যাম্প থেকে পলায়ন, এয়ারফোর্স ক্যাম্প থেকে পলায়নের বিষয় রয়েছে। এখানে এয়ারফোর্স ক্যাম্পে বন্দী ছিলেন দুজন, একজন শামসুর রহমান আর একজন শওকত জাহান চৌধুরী। তাদেরকে সুকৌশলে কিভাবে তারা উদ্ধার করে নিয়ে আসেন সে বিষয়গুলো বিধৃত হয়েছে। আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি সময়ের সাশ্রয়ের জন্য। সুবেদার বাদশাহ গুল খান, এই সেই সুবেদার, বিশ্বস্ত সুবেদার বাদশাহ গুল খান, যিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। এককালে সে ছিল আমার অধীনস্থ বিশ্বস্ত সুবেদার, লেখকের অধীনস্থ। 1966 সালে আমি যখন রংপুর ঠাকুরগাঁও সেক্টর ইস্ট পাকিস্তান রাইফেলস এর উইং কমান্ডার, তখন সে ছিল রংপুরের চিলমারি বন্দরে অবস্থিত আমার অধীনস্থ একটি ইপিআর কোম্পানির অধিনায়ক। লেখকের ভাষায় বললাম, চিলমারিতে চাকরি সূত্রে তার সাথে ঘনিষ্ঠতা এবং সেই বিশ্বস্ততা সূত্রেই তাকে খুঁজে বের করেন তিনি এবং তারই সহযোগিতায় পরবর্তীতে তিনি ওই পাকিস্তান থেকে পালাতে সমর্থ হন। তো পালানোর যখন সিদ্ধান্ত নেওয়া হলো তখন তিনি প্রথমে চিন্তা করলেন যে ফ্যামিলি নিয়ে একাই পালাবেন, একটা ফ্যামিলি নিয়ে, কিন্তু পরবর্তীতে ভাবলেন যে এই দুর্গম পথ একটা ফ্যামিলি নিয়ে পালানো তার জন্য ঝুঁকিপূর্ণ, ভয়ের হবে।
যার জন্য তিনি চিন্তা করলেন পলায়নের সাথী কিভাবে খোঁজ করা যায়। সেই সূত্র ধরে তিনি প্রথমে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানালেন কর্নেল মাসরুল হককে, যিনি পরবর্তীকালে কাতারের রাষ্ট্রদূত ব্রিগেডিয়ার মাসরুল হক। তাকে গোপনে আমন্ত্রণ জানালেন। তিনি সাদরে আমন্ত্রণ গ্রহণ করলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার স্ত্রীর সাথে যখন তিনি আলাপ আলোচনা করলেন, এই উঁচু পাহাড় দুর্গম পথ হাঁটা ছোট বাচ্চা নিয়ে তাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য তারা আর সিদ্ধান্ত নিতে পারেননি। এরপরে তিনি একটু হতাশাগ্রস্ত ছিলেন। পরবর্তীতে ক্যাপ্টেন শওকত আলী তার সাথে যোগাযোগ করলেন। তারা স্বামী স্ত্রী দুইজন তরুণ ছিলেন। তারাও প্রথমে খুবই উৎসাহ দেখিয়ে, কিন্তু পরবর্তীতে তারা এই দুর্গম পথ তারা পাড়ি দিতে সাহস পেলেন না। পরবর্তীতে তারাও আর রাজি হলেন না। তার পরবর্তীতে তিনি যোগাযোগ করেন মেজর মান্নানের সঙ্গে, এবং মেজর মান্নান এই প্রস্তাবটি তৎক্ষণাৎ লুফে নেন এবং তিনি বলেন যে আমরা এই প্রস্তাবের জন্যই অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে। এরপরে আর কাল বিলম্ব না করে খুব দ্রুতই পলায়নের পরিকল্পনা করা হয়। সেটা রয়েছে পলায়নের প্ল্যান চূড়ান্ত হলো। পলায়ন কিভাবে করতে হবে, কোন কোন ধাপে কি কি পদক্ষেপ নিতে হবে, সুচারুভাবে সেই পরিকল্পনাগুলো করা হয়, সেটা এখানে বিধৃত করা হয়েছে। এরপর আকস্মিকভাবে একজন অফিসারের সাথে যোগাযোগ হয়ে যায়, পরিচয় হয়ে যায়। সেটা হচ্ছে শেষ মুহূর্তে হঠাৎ করেই পূর্ব পরিচিত সিলেটের একজন তরুণ সিভিলিয়ান অফিসার তৌফিক আহমেদের সাথে, যিনি পালিয়ে বাংলাদেশে আসতে উদ্গ্রীব ছিলেন, যিনি রাওয়ালপিন্ডি হয়ে পেশোয়ারে এসেছিলেন পাঠানদের সহযোগিতা, এবং তিনি সর্বশান্ত হয়েছিলেন পাঠানদের বিশ্বাসঘাতকতায়, যার জন্যে তিনিও এই পলায়ন দলের সাথে যুক্ত হন। এরপরে চূড়ান্তভাবে সেই পাকিস্তান থেকে পলায়ন অপারেশন শুরু 1 সেপ্টেম্বর 1972। পেশোয়ার থেকে কাবুল পলায়নের সেই ঘটনাবহুল যাত্রা। মাইলস্টোন নাম্বার 3 রয়েছে এখানে, যেখানে সবার একত্রে মিলিত হওয়ার কথা। এখানে একটি নাটকীয় ঘটনার কথা রয়েছে যে মেজর মান্নান এবং তৌফিক তারা এখানে এক জায়গায় হন, কিন্তু কেউ জানেন না, একজন আর একজন কি খবর রাখেন না যে তারা পালাতে চান। অবশেষে তারা সবাই একসাথে পালিয়ে আসেন। এরপরে রয়েছে বোরখার ভেতরে আত্মগোপন। বোরখার ভেতরে আত্মগোপন করেন নারী পুরুষ নির্বিশেষে সবাই। কারণ হচ্ছে বোরখার ভেতরে আত্মগোপন না করলে সেখানে ধরা পড়ার একটি যথেষ্ট ঝুঁকি ছিল, যেহেতু চেকপোস্ট ছিল। সেখানে সুকৌশলে চেকপোস্ট পার হওয়ার কাহিনী বিধৃত রয়েছে। অভিযানের প্রথম পর্ব। অভিযানের প্রথম পর্ব এখানে কিভাবে তারা সেই চেকপোস্ট পার হলেন ঝড় বৃষ্টির মধ্য দিয়ে, সেটাই এখানে আলোচিত হয়েছে। সীমান্তে পাঠান উপজাতিদের সম্পর্কে এখানে কিছুটা আলোকপাত করা হয়েছে। উপজাতিরা তারা পাকিস্তানের অন্তর্গত হলেও তারা স্বাধীন জীবন যাপন করে এবং অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির, তাদের বর্ণনা রয়েছে। পরবর্তী রয়েছে পাহাড়ি যাত্রা শুরু। আমরা জানি যে সেই বাদশাহ গুল খান তার ভাতিজা মিয়াদাদ খান, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই পলায়নের রাহবার হিসেবে কাজ করার জন্য। তো সেই মিয়াদাদের ক্ষুদ্র পাঠান বস্তিতে তারা কিছুক্ষণ বিরতি নিলেন এবং বিরতির পরে তাদের যাত্রা শুরু হলো। এই যাত্রায় আমরা দেখতে পাই যে মহিলা এবং যারা বাচ্চা ছিল সিদ্ধান্ত হলো তারা খচ্চরে চড়বে আর পুরুষরা হেঁটে চলবে। খচ্চর হচ্ছে পাহাড়ি এলাকার একটি উপকারী প্রাণী। তারা মাল এবং জন বহন করে। এই খচ্চর পিঠে করে মহিলা এবং শিশুরা তারা পার হয় দুর্গম রাস্তা, আর পুরুষরা অত্যন্ত কষ্টসাধ্য পায়ে হেঁটে তারা মাইলের পর মাইল অতিক্রম করে। এখানে উল্লেখ রয়েছে পাহাড়ের গা বেয়ে সরু পথ, এদিকে একদিকে পাহাড় আর একদিকে গিরিখাত, ভয়ানক ঝুঁকিপূর্ণ রাস্তা তারা কিভাবে পাড়ি দিলেন সেই লোমহর্ষক বর্ণনা এখানে রয়েছে। এরপরে রয়েছে হিন্দুকুশ পর্বতমালার পাহাড় সারি।
এখানেও হিন্দুকুশ পর্বতমালা পাড়ি দিতে গিয়ে তাদেরকে যে অন্ধকার রাত্রে কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়েছে সে বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। পাহাড়ের বুকে বিপদের পদধ্বনি, তুষার ঝড়ের কবলে। বিপদের মধ্যে আরো ভয়াবহ বিপদ, তারা তুষার ঝড়ের কবলে পড়েন এবং তুষার ঝড়ের কবলে পড়ে তারা একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেন। সেখানে আরো একটি বিপদ, সেই কুঁড়ে ঘরে আশ্রয় নেয় ডাকাত দলের সদস্য, যাদের পেশায় হচ্ছে ডাকাতি করা, এবং সেই ডাকাতের পাল্লায় পড়ে কিভাবে তারা সেখান থেকে মুক্ত হলেন কৌশলে। যে ডাকাত তাদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দিতে পারত, সুকৌশলে কিভাবে তাদেরকে বশ করে তারা তাদের কাছ থেকে নিষ্কৃতি পান সেটাও এখানে আলোচনা রয়েছে। এরপরের রয়েছে আর্মি হেলিকপ্টার আগমন। আমরা জানি তারা আর্মি অফিসার ছিলেন এবং তারা পালানোর সাথে সাথে পাকিস্তান আর্মি সামগ্রিকভাবে চেষ্টা চালায় তাদেরকে ধরে ফেলার জন্য, হেলিকপ্টার পাঠায় এবং তাদেরকে ধরার সর্বাত্মক চেষ্টা তারা চালায়। সেই কিভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে তারা ছিলেন, হেলিকপ্টার থেকে কিভাবে তাদেরকে তদারকি করা হচ্ছিল, সেটাকে ফাঁকি দিয়ে কিভাবে তারা এগিয়ে গেলেন পাহাড় সংকুল পথ পাড়ি দিয়ে, সেটাই উল্লেখ করা হয়েছে। এরপর হচ্ছে ফেউ লেগেছে পেছনে, বিপদের কালো ছায়া। পাকিস্তান আর্মি তাদের পিছু ছাড়েনি। পাকিস্তান আর্মির সাথে সাথে তাদের যে গোয়েন্দা গুপ্তচর তারা কিভাবে তাদের পেছনে লেগেছিল সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। চরম সন্ধিক্ষণ সামনে, ডুরান্ট লাইন। তাদের টার্গেটটা ছিল আফগানিস্তান হয়ে বাংলাদেশে আসা, আর সে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত হচ্ছে ডুরান্ট লাইন। সেই ডুরান্ট লাইনে পৌঁছানোর সেই চরম সন্ধিক্ষণের বর্ণনা করা হয়েছে, কিভাবে তারা পাহাড় পর্বত পাড়ি দিয়ে সেই ডুরান্ট লাইনে পৌঁছালেন পরিবার পরিজন সহ, এবং সেখানে পৌঁছে তাদের যে আনন্দ এত কষ্টের মধ্য দিয়ে সেটা এখানে রয়েছে। খচ্চর পালের ভেতরে, পাকিস্তান থেকে আফগানিস্তানে তখনকার আফগানিস্তানে খাদ্য সংকট ছিল। খচ্চরের পিঠে বস্তায় করে আটা পাচার করা হতো এবং সেই খচ্চরের দলের সাথে সাথী হয়ে লেখকের পরিবারও সেই খচ্চরের সাথে সেই দুর্গম পথ পাড়ি দিয়ে ডুরান্ট লাইনে পৌঁছায়। এরপরে রয়েছে ডুরান্ট লাইন সীমান্ত রেখায় পৌঁছানোর পরে তাদের একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যে ডুরান্ট লাইনের একদম সর্বোচ্চ চূড়ায় তারা পৌঁছে তারা যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন এত কষ্টের মধ্য দিয়েও, যে সুন্দর দৃশ্যগুলো তারা অবলোকন করেছেন তার বর্ণনা রয়েছে। এরপরে রয়েছে সীমান্ত পেরিয়ে আফগানিস্তান, তারা এই যে চড়াই এবং পরবর্তী যে উতরায় নিচে নেমে আফগানিস্তানে পৌঁছালেন সেই বিষয়গুলো এখানে উদ্ধৃত হয়েছে। তারপরে রয়েছে শেষ আফগান বস্তিতে। আফগানিস্তানে পৌঁছে তারা একটি বস্তির পাশে অবস্থান নেন এবং সেই বস্তির পাশে অবস্থান নিয়ে তারা পানির সন্ধান পান। সেখানে তারা পানি পান করেন এবং গোসল করে নেন। তারা সেখানে কিছুটা হলেও আনন্দ উপভোগ করেন, যেহেতু তারা পাকিস্তানের সীমান্ত পাড়ি দিয়েছেন। কিন্তু তারপরেও যে সেখানে ঝুঁকি রয়েছে সেটা তাদের রাহবার বা তাদের পথ প্রদর্শক স্মরণ করিয়ে দেন যে এটাও ঝুঁকিমুক্ত নয়, কারণ সেই বস্তি এলাকা ছিল দস্যুপ্রবণ এলাকা, সেজন্য সেখান থেকেও তাদের দ্রুত অবস্থান ত্যাগ করতে হয়। এরপরে রয়েছে বিদায়, মেয়াদাত খাঁ। মেয়াদাত খাঁ হচ্ছেন বাদশাহ গুলের ভাতিজা। এই মেয়াদাত খানই মূলত লেখকদের পরিবার সহ সব কাফেলাকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন বিশ্বস্ততার সাথে। পরবর্তীতে যখন তার সাথে বিদায় নেওয়ার সময় হলো তখন একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, সেই আবেগঘন পরিবেশটি এখানে উঠে এসেছে।
কৃতজ্ঞতা স্বীকারের পরিবেশটি উঠে এসেছে। এরপরে রয়েছে কাবুলের পথে, অর্থাৎ তার কাছ থেকে বিদায় নিয়ে একটি বাসে চড়ে কাবুলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই বাসটা তারা দেরিতে পৌঁছানোর কারণে মিস করে অবর্ণনীয় দুঃখ কষ্ট আবার তাদের সহ্য করতে হয়। তারা ট্রাকে চেপে আটার বস্তার সাথে তাদেরকে ট্রাকে চেপে 200 মাইল দূরের সেই কাবুলে পৌঁছাতে হয়। সেই বর্ণনা এখানে রয়েছে। পরবর্তীতে রাত 11টার সময় তারা কাবুলে পৌঁছান। সেই কাবুলে পৌঁছে তারা একটি হোটেলে ওঠেন, যে হোটেলটার নাম হচ্ছে জামিল হোটেল, যে হোটেলে লেখক তারও প্রায় 6 মাস বা 1 বছর পূর্বে বেড়াতে গিয়েছিলেন এবং ওই হোটেলে উঠেছেন পূর্ব পরিচয় সূত্রে। তিনি এই হোটেলে ওঠেন বিধ্বস্ত অবস্থায়, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এর পরবর্তীতে হোটেলে উঠে বিশ্রাম নিয়ে তারা পরবর্তী দিন তিনি যান ভারতীয় দূতাবাসে, অর্থাৎ আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসে। সেখানে গিয়ে ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সাথে তিনি আলাপ আলোচনা করেন বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যাপারে, এবং এ ব্যাপারে তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এবং সেখান থেকে তিনি জানতে পারেন যে আরো অন্যান্য বাঙালি অফিসাররা তারাও পালিয়ে এসেছেন। তার মধ্যে একজন হচ্ছেন এম এ খান, নৌবাহিনী প্রধান, পরবর্তীতে রিয়ার অ্যাডমিরাল এম এ খান, যেটা জেনে তিনি দারুণ খুশি হন, কারণ এই রিয়ার অ্যাডমিরাল এম এ খান তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু। কথোপকথনে তিনি আরো জানতে পারেন যে তিনি যে হোটেলটায় উঠেছেন, যে জামিল হোটেল, এই জামিল হোটেলটা ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে জামিল হোটেলটা আসলে পাকিস্তানি মালিকানাধীন একটি হোটেল, যেটা তিনি জানতেন না। তার পরবর্তীতে তিনি তখনই গিয়ে তারা জামিল হোটেল ত্যাগ করে অন্য একটি দূরবর্তী হোটেলে গিয়ে ওঠেন। এরপরে রয়েছে অ্যাডমিরাল মাহবুব আলী খানের সাথে সাক্ষাৎ। এই অ্যাডমিরাল মাহবুব আলী খান, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার বিশ্বাস, এই মাহবুব আলী খান হচ্ছেন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুর। এই মাহবুব আলী খান, আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার ধারণা হিসেবে তাই মনে। এই মাহবুব আলী খানের সাথে সাক্ষাতের বিষয়টি এখানে রয়েছে। মাহবুব আলী খান কিভাবে পাঠানদের সহযোগিতায় পালিয়ে এসেছিলেন, মাহবুব আলী খানের স্ত্রীর কাছ থেকে, মিসেস খানের স্ত্রীর কাছ থেকে তার বর্ণনা শুনে তারা যে দুঃখের দিনেও অত্যন্ত আনন্দ উপভোগ করছিলেন সেই বর্ণনার ঢঙে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে রয়েছে প্রাচীন নগরী কাবুল। কাবুল সম্পর্কে কিছুটা আলোকপাত করা হয়েছে। কাবুল নদীর দুই পাশ, এক পাশে পুরাতন কাবুল এবং আর এক পাশে নতুন পরিকল্পিত কাবুল, সেই বর্ণনা কিছুটা উঠে এসেছে। এর পরবর্তীতে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় তারা দিল্লিতে চলে আসেন। দিল্লিতে এসেও একটি ঘটনা রয়েছে। তার ছোট মেয়ে মিতা, সে দিল্লিতে নামার পরেই কোথায় যেন হারিয়ে যায় এবং অলৌকিকভাবে একজন পথচারী তার বাসায় আবার পৌঁছে দিয়ে যায়, কিন্তু দুঃখজনক হচ্ছে সেই পথচারীকে তিনি আর খুঁজে পান না। সব শেষে হে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই শিরোনামে রয়েছে 22শে সেপ্টেম্বর 1972 সাল। এই 22শে সেপ্টেম্বরে তারা বাংলাদেশের মাটিতে পা রাখেন। বাংলাদেশের মাটিতে পা রাখার যে আবেগঘন বর্ণনা রয়েছে, সেটা এখানে উদ্ধৃত রয়েছে। অনেক বাধা বিপত্তি বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে মাতৃভূমিতে পৌঁছানো, মাতৃভূমির মাটিতে পা রাখা যে কত বড় আনন্দের, কত বড় সৌভাগ্যের, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এটাই ছিল আজকের এই পাকিস্তান থেকে পলায়ন বইটির সংক্ষিপ্ত পরিচিতি। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা এই পরিচিতি থেকেই বইটি সম্পূর্ণরূপে পড়তে উৎসাহিত হবেন। আসলে বই পড়ার কোনো বিকল্প নেই,
আমি আশা করব যে এই বইটি আপনাদের সবারই ভালো লাগবে, এবং আজকের এই রিভিউতে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।